বিষয়টা আসে, হিয়ার ইউ ক্যান সি স্টোরি অ্যাবাউট চাইল্ডহুড ডেইজ। বলছে শৈশবের দিনগুলো নিয়ে একটা গল্প। সো আমাদের খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে এই জায়গাটার সেন্টেন্স বা বাক্যগুলোকে। ফার্স্ট অফ অল, হিয়ার ইউ ক্যান সি সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য সন্ধ্যা রিভার। সাবজেক্টটা হচ্ছে সুমন, ইজ সিটিং এটা ভার্ব, অর্থাৎ সুমন বসে আছে ব্যাংক মানে নদীর তীর, সন্ধ্যা নদীর তীরে। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন, এটা খুব সুন্দর একটা বিকাল ছিল। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। সো এই যে জায়গাটা, ইউ হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই জায়গাটাতে আমরা যখন একটা ইংলিশ সেন্টেন্স পড়বো, রিড আউট করব, সেই সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থটা কি হবে, অ্যাকচুয়াল বাংলা মিনিংটা কি হবে, সেটা আমরা তখনই বুঝতে পারবো যখন ভার্বটাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবো। ভার্বটাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবো। ভার্বটাকে অ্যানালাইসিস করতে পারবো মানে কি? মানে হচ্ছে ভার্বটা কোন ফর্মে আছে, কোন টেন্সে আছে। এখন ভার্ব থাকে কোথায়, ভার্ব থাকে কোথায় এইটা আমাকে বুঝতে হবে। ভার্ব কিন্তু প্রতিটা সেন্টেন্সে সাবজেক্টের পরেই থাকে, প্রতিটা সেন্টেন্সে সাবজেক্টের পরেই থাকে। কিন্তু সাবজেক্ট যে একটা ওয়ার্ডেই হবে, বিষয়টা এরকম না। আমার সাবজেক্ট কিন্তু দুইটা তিনটা বা চারটা ওয়ার্ডেও হতে পারে একটা সেন্টেন্স বা বাক্যে। হ্যাঁ, সাবজেক্ট কিন্তু আমার, যেমন মনে করেন এই 3 নম্বর যে সেন্টেন্সটা, 3 নম্বর সেন্টেন্সটা দেখেন, একটু ওয়েট করেন। একটা বিষয় ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমার এই 3 নম্বর যে বাক্যটা দেখেন, এখানে বলছে দা সফট লাইট অফ দ্য আফটারনুন সান, মানে এতটুকু ধরেই আমার সাবজেক্টের অংশ। এরপরে মেক, এর পাস্ট ফর্ম মেড, এইটা হচ্ছে আমার মূলত ভার্ব। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এবার কি, চার্মিং সিন, অর্থাৎ মনোরম দৃশ্য, এটা আমার অবজেক্ট। অর্থাৎ আমরা মনে করি একটা সেন্টেন্সের সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি, দে, ইট এরকম হয়, বাট এরকম না। আমার কম্পাউন্ড সাবজেক্ট হতে পারে, আই মিন কমপ্লেক্স বা ফ্রেজাল সাবজেক্ট হতে পারে। সেগুলো কিভাবে আসে, আপনারা যারা আমার প্রথম দিকে ক্লাস করেছিলেন, প্রথম দিকে আপনারা যারা যখন আমার স্টুডেন্ট ছিলেন, মানে আমার ফ্রি ক্লাসগুলো যখন আপনারা করেছিলেন, আপনাদের একটা বিষয় মনে থাকার কথা। আমি একটা টপিক পড়িয়েছিলাম যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স বাই ইউজিং অ্যাডভার্বিয়াল। কিভাবে যে কোনো ছোট ছোট ইংরেজি বাক্য থেকে অনেক বড় বাক্য তৈরি করতে পারি আমরা অ্যাডভার্ব ব্যবহারের মাধ্যমে। এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম, বা এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা। তো সেই জায়গাটায় কিন্তু আমি সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরের যে পার্টটা অর্থাৎ এক্সটেনশনটাকে কিভাবে বাড়াতে পারি, কিভাবে মডিফাই করতে পারি, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন কিভাবে নিয়ে আসতে পারি, সেটা আমি আপনাদেরকে বলছিলাম। বাট একটা সেন্টেন্স বা বাক্যের এই শুরুর জায়গাটা অর্থাৎ সাবজেক্টের জায়গাটা আমরা কিভাবে লং করতে পারি, সাবজেক্টের এই জায়গাটা, এই শুরুর জায়গাটা কিভাবে বড় হতে পারে, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু দেখার চেষ্টা করতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। যেমন মনে করেন আমি যদি এরকম একটা বাক্য লিখি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি মনে করেন এরকম একটা সেন্টেন্স লিখবো, সেন্টেন্সটা হচ্ছে যে রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? যে রহিম একজন মেধাবী ছাত্র। রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। রহিম একজন মেধাবী ছাত্র। কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং এবং ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এবার এইখানে সাবজেক্ট কিন্তু রহিম, ইজটা আমার ভার্ব। আমি যদি এইভাবে একটা কথা বলি যে আপুর বয় রহিম, পুয়ার বয় রহিম, এর বাংলা অর্থ হচ্ছে একটা গরিব ছেলে রহিম। এবার আমি বললাম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখেন এইবার আমার কিন্তু একটা ওয়ার্ড না, আমার এই 4টা ওয়ার্ডে সাবজেক্ট হচ্ছে। এই 4টা ওয়ার্ডকে একসঙ্গে আমি সাবজেক্টের অংশ, সাবজেক্টের জায়গা বা সাবজেক্টের পার্ট বললে আমি নিচ্ছি বা আইডেন্টিফাই করতেছি। কথাটাকে একটু ভালোভাবে বোঝেন, একটু মনোযোগ দিয়ে বোঝেন। 4টা ওয়ার্ডে কিন্তু সাবজেক্ট, কিন্তু এই 4টা ওয়ার্ডের ভিতরে আমার একটা মেইন ওয়ার্ড আছে, একটা হেড ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এই রহিম। এই রহিমকে মূলত মডিফাই করতেছে এ, পোর, বয়, এই 3টা ওয়ার্ড। কি বললাম বলেন তো? এই রহিম যে শব্দটা,
এই শব্দটাকে মডিফাই করতেছে এ পোর বয়। এই তিনটা শব্দ, এই তিনটা শব্দ আলাদাভাবে বললে এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। বয়টা একটা অ্যাজেক্টিভ, পোরটা একটা অ্যাজেক্টিভ, এটাও অ্যাজেক্টিভ। এটা মডিফাই করছে কাকে? রহিমকে। এই রহিম হচ্ছে এখানে হেড ওয়ার্ড। ঠিক আছে? তো টোটাল টোটাল এই চারটা ওয়ার্ড মিলে এটাকে আমরা বলি নাউন ফ্রেজ। আবার দেখেন, আমি যদি এই কথাটাকে এইভাবে বলি, আ পোর বয় রহিম ফ্রম ভিলেজ, এইবার আমি বলবো যে ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন বা এই যে বাক্যটা আপনারা দেখছেন, এই বাক্যে আপনারা কি পেলেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যার। এই বাক্যটাতে আপনারা কি পেলেন? মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে, খেয়াল করেন ভালোভাবে, সেটা হচ্ছে ফ্রম এবং ভিলেজ, এই দুটো ওয়ার্ড আমার এক্সট্রা অ্যাড হয়েছে এখানে। অর্থাৎ এখন এই ভিলেজ পর্যন্তই আমার সাবজেক্টের অংশ। ছয়টা ওয়ার্ড মিলে আমার একটা সাবজেক্ট এখন হচ্ছে। বাট এই ছয়টা ওয়ার্ডের মধ্যে আমার একটা মেইন ওয়ার্ড বা একটা হেড ওয়ার্ড হচ্ছে আমার রহিম। এই রহিমটা আমার মেইন ওয়ার্ড বা কি বলছি, হেড ওয়ার্ড। এটাকে প্রি মডিফাই করতেছে এই এ, পোর এবং বয়, এই তিনটা ওয়ার্ড। এই তিনটা ওয়ার্ডকে বলা হয় প্রি মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ। আর এই রহিমটাকে পোস্ট মডিফাই করতেছে ফ্রম ভিলেজ। এই ফ্রম শব্দটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা কি হয়? এটা হচ্ছে একটা প্রেপোজিশন। ফ্রম শব্দটা কি? একটা প্রেপোজিশন। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আমি কি বলছি, এটা এটা নিতে হবে। আমার সাবজেক্টের পার্টগুলো, সাবজেক্টের অংশগুলো, সাবজেক্টের জায়গাগুলো কিভাবে বড় হয়, এটা ভালোভাবে বোঝা লাগবে। আমার একটা ওয়ার্ডে যে সাবজেক্ট হবে, আই, উই, ইউ, রহিম, করিম, এগুলোই যে শুধু সাবজেক্ট, বিষয়টা এরকম না। সাবজেক্টের এই জায়গাগুলো বড় হয়, সেগুলোকে বলা হয় নাউন ফ্রেজ। সাবজেক্ট মানে কি? সাবজেক্টের জায়গায় কোন পার্ট অফ স্পিচ থাকে? নাউন বা প্রোনাউন। কোন পার্ট অফ স্পিচ? নাউন বা প্রোনাউন। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সেই নাউন প্রোনাউনকে কেন্দ্র করে যদি কিছু ওয়ার্ড বসে, যে ওয়ার্ডগুলো ওই নাউন প্রোনাউনের জন্য বসতেছে, অর্থাৎ ওই নাউন বা প্রোনাউনকে এইভাবে কোনো ওয়ার্ড মডিফাই করে না, নাউনকে যদি অন্যান্য ওয়ার্ডগুলো মডিফাই করে, তাকে আমরা কি বলবো? আমার যদি দেখি সেটাকে প্রি মডিফাই করতেছে, এই এই যে এ, পোর, বয়, এই ওয়ার্ড গুলো দ্বারা, এগুলো হচ্ছে আমার মূলত অ্যাডজেক্টিভের কাজ করছে, প্রি মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ। এরপরে যে ফ্রম ভিলেজ, এটা পোস্ট মডিফাই করতেছে। ঠিক আছে? তো এইভাবে সাবজেক্টের পার্টটুকু কিন্তু বড় হয়, আমার এটা বুঝতে হবে। এরপর বলছে দেখেন, দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার। তাহলে এটা কিসের স্ট্রাকচার? সাবজেক্ট হচ্ছে দ্য সানলাইট, হ্যাঁ, সূর্যের আলো। এবার ইজ বিং প্লাস রিফ্লেক্টেড, ভি3। তাহলে বাংলা অর্থ কি? যে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, ইজ বিং রিফ্লেক্টেড, প্রতিফলিত হচ্ছে নদীর উপর। দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস। নদীর পানিটা কমলার জুসের মতো লাগতেছিল। ওয়াজ লুকিং, সুমন ইজ লুকিং অ্যাট দ্য জুসি লুকিং ওয়াটার। সুমন ইজ লুকিং, সুমন তাকাচ্ছে এই জুসের মতো দেখতে পানির দিকে। হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড, সে মনের ভিতর শান্তি অনুভব করলো। হি ফেল্ট পিস, সে শান্তি অনুভব করলো। ইনসাইড মাইন্ড, মনের ভিতর। তাহলে ফিল মানে অনুভব করা, FEEL, এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, FELT। সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো। সিরাজ কিছু সময় আগে সুমনের কাছে এসেছে। হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন, সে সুমনের খুব ভালো বন্ধু। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলাটা কি? এসেছে, করেছে, গিয়েছে, থেকেছে, পড়েছে, নিয়েছে, এসেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখেন কি বলছে, যে হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন, সে নীরবে সুমনের পাশে দাঁড়িয়ে আছে। সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স, ডিড নট প্লাস বি অন, অর্থাৎ সুমন তার উপস্থিতি লক্ষ্য করেনি, খেয়াল করেনি, টের পায়নি। সাডেনলি, হঠাৎ করে, হি লুকড বাহাইন্ড, সে পিছনে তাকালো। হি লুকড বাহাইন্ড অ্যান্ড স, এবং দেখলো, সিরাজ স্ট্যান্ডিং বিসাইড হিম, সিরাজ তার পাশে। সি মানে দেখে, পাস ফ্রম স, সিরাজ তার পাশে দাঁড়ানো। অ্যাকচুয়াল মিনিংটা আমার করার চেষ্টা করতে হবে। এরপর বলছে দেখেন, সুমন সেইড আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। সুমন বলল, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, করিতেছিলাম। এটা কোন টেন্স? টেন্স ধরতে হবে। ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। কি হচ্ছে? আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওয়াই আর ইউ সো লেট, কেন তুমি এত দেরি করলে? সিরাজ সেইড, সিরাজ বলল, আই কেম 5 মিনিটস এগো, আমি 5 মিনিট আগে এসেছিলাম। আই কেম 5 মিনিটস এগো, ইউ ডিড নট নোটিস মি,
তুমি আমাকে দেখোনি, নোটিস করোনি, খেয়াল করোনি। আমি যদি এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতাম, অর্থাৎ আমি যদি বলতাম তুমি আমাকে দেখেছিলে, আমাকে নোটিস করেছিলে, খেয়াল করেছিলে, তখন আমার ইংলিশটা কি হতো? তখন আমার ইংলিশটা কিন্তু এরকম হতো যে ইউ নোটিসড মি। নোটিসড মি অর্থাৎ পাস্ট ইনডিফিনিট অ্যাফার্মেটিভ এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর নেগেটিভ বা ইন্টারোগেটিভ কি হবে? নেগেটিভ বা ইন্টারোগেটিভ কি হবে? আমার ডিড প্লাস ভি ওয়ান। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। সুমন সেইড দ্যাট, সুমন বলল যে আই ওয়াজ ভেরি চার্ম টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন। আমি খুবই চার্ম ছিলাম। চার্ম মানে কি? আনন্দিত ছিলাম, উৎফুল্ল ছিলাম, পুলকিত ছিলাম। এনজয় মানে উপভোগ করা, টু এনজয় মানে উপভোগ করতে, উপভোগ করতে দ্য বিউটি সৌন্দর্য, কিসের? অফ দ্য আফটারনুন অর্থাৎ বিকালের সৌন্দর্যটা উপভোগ করতে আমি খুবই আনন্দিত ছিলাম। তো এই যে টু এনজয়, এটা বলে ইনফিনিটিভ, টু প্লাস বি ওয়ান, করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে, এই টু প্লাস বি ওয়ান এর ব্যবহার হয়। সিরাজ সেইড, হুম, আই আন্ডারস্টুড। সিরাজ বলল, হ্যাঁ বুঝলাম। আই ওয়াজ অলসো এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করিতেছিলাম। দ্যাটস হোয়াই আই ডিডন্ট কল ইউ, এ কারণে আমি তোমাকে কল করিনি, মানে ডাকিনি। আমি যদি বলতাম আমি তোমাকে ডেকেছিলাম, আই কল্ড ইউ। হ্যাঁ, আই ওয়াজ এনজয়িং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, উপভোগ করিতেছিলাম আমিও। তাহলে টেন্স ধরা শিখতে হবে। প্রতিটা ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই ভার্বটা দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে লেখা আছে। এই টেন্সটা যদি আমরা ধরতে পারি, তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং আমরা বের করে নিয়ে আসতে পারবো। একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং আমরা নিয়ে আসতে পারবো। সুমন সেইড উইথ আ শাই, সুমন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, সিট বিসাইড মি, আমার পাশে বসো, আমার পাশে বসো। বলছে, দেখেন এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন অ্যান্ড সেইড দ্যাট, সিরাজ তার বন্ধু সুমনের পাশে বসেছিল এবং বলল যে, আই কেম টু ভিলেজ আফটার 3 ইয়ার্স, আমি গ্রামে এসেছি 5 বছর পর, 5 বছর পর। বাট আই অলওয়েজ মিস দ্য ফার্স্ট ডেইজ, কিন্তু আমি সবসময় অতীতের দিনগুলো মিস করি। দোজ আই পাস্ট অ্যাট ভিলেজ, যেগুলো আমি গ্রামে কাটিয়েছিলাম, যেগুলো আমি গ্রামে অতিক্রম করেছিলাম, পার করেছিলাম। সুমন সেইড নাথিং, সুমন কিছুই বলল না, সুমন কিছুই বলল না। এরপর কি বলছে দেখেন, দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ দ্য আফটারনুন সান, অর্থাৎ বিকালের সূর্যের এই কমলা রঙের আলো। দেখছেন কতটুকু ধরে সাবজেক্ট, এই পর্যন্তই সাবজেক্ট। এইখানে কিন্তু মেইন ওয়ার্ড হচ্ছে এই লাইট। এই লাইট শব্দটাকে প্রি মডিফাই করতেছে দ্য অরেঞ্জ কালার, এই শব্দগুলো। লাইট শব্দটাকে প্রি মডিফাই করতেছে দ্য অরেঞ্জ কালার, এই শব্দগুলো। আর পোস্ট মডিফাই করতেছে আফটারনুন সান। এই জায়গাটা আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর দেখেন কি বলছে, রিমাইন্ড, রিমাইন্ড মানে স্মরণ করানো, অর্থাৎ তাকে স্মরণ করিয়ে দিচ্ছিল, তাকে মনে করিয়ে দিচ্ছিল। রিমেম্বার মানে নিজে স্মরণ করা, নিজে মনে করা। রিমাইন্ড মানে অন্যকে স্মরণ করানো, অন্যকে মনে করানো। এখানে রিমাইন্ডের ব্যবহার হয়। রিমেম্বার মানে কি বললাম? যে নিজে স্মরণ করা। এরপর দেখেন, সিরাজ সেইড, সিরাজ বলল, সিরাজ সেইড, সিরাজ বলল, আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ, অর্থাৎ কতদিন পর তুমি গ্রামে এসেছো। আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ, কতদিন পর তুমি গ্রামে এসেছিলে। এবার বলছে দেখেন 10 ইয়ার্স, 10 বছর। 10 ইয়ার্স, 10 বছর। এবার কি বলছে খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। আই নেভার থট, আমি কখনো ভাবিনি যে দেয়ার উড বি আ মিটিং উইথ ইউ এগেইন, তোমার সাথে আমার আবার দেখা হবে, তোমার সাথে আমার আবার মিটিং হবে। আই নেভার থট দ্যাট দেয়ার উড বি আ মিটিং উইথ ইউ এগেইন, আমি কখনো ভাবিনি যে তোমার সাথে আমার আবার দেখা হবে। এবার দেখেন, এখানে বোঝার চেষ্টা করেন কি বলছে। আফটার কামিং টু ভিলেজ, গ্রামে আসার পর, আই হোর্ড, আমি শুনেছিলাম। আই হোর্ড, আমি শুনেছিলাম। ঠিক আছে, এবার কি শুনেছিলাম বোঝার চেষ্টা করেন। আই হোর্ড, আমি শুনেছিলাম। হিয়ার এর পাস্ট ফর্ম, ইউ কেম টু ভিলেজ। কাম মানে কি? আসা। কামের পাস্ট ফর্ম কেম। তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আমি শুনেছিলাম তুমি গ্রামে এসেছিলে। আই কালেক্টেড ইওর নাম্বার ফ্রম ইওর নিফিউ, আমি তোমার নাম্বার সংগ্রহ করেছিলাম তোমার নিফিউ মানে ভাতিজার কাছ থেকে। 3 ইয়ার্স এগো,
3 বছর আগে, আই কেম টু ভিলেজ ইন উইন্টার ভ্যাকেশন। আমি শীতের ছুটিতে গ্রামে এসেছিলাম। হ্যাঁ। আই আস্কড ফর ইয়োর নাম্বার টু ইয়োর নিফিউ। নিফিউ মানে এই যে ভাতিজা আর কি। আমি তোমার নাম্বার জিজ্ঞাসা করেছিলাম তোমার ভাতিজার কাছে। দ্যাট টাইম হি ডিড নট নো ইয়োর নাম্বার। সে সময় সে তোমার নাম্বার জানতো না। হি ডিড নট নো, সে জানতো না, ডিড নট নো। বাট টুডে আফটার কালেক্টিং ইয়োর নাম্বার, কিন্তু আজ তোমার নাম্বার সংগ্রহের পর, কালেক্ট করার পর, টুডে আফটার কালেক্টিং ইয়োর নাম্বার, আই কলড ইউ। দেখেন কলের পাস্ট ফর্ম কি? কল। অর্থাৎ আমি তোমাকে কল করলাম। আমি তোমাকে কল করলাম। উই মেট ইচ আদার আফটার 5 ইয়ার্স। দেখেন এম ডাবল ইটি, মিট এর পাস্ট ফর্ম হচ্ছে মেট। ইচ আদার, আমরা একে অন্যের সাথে দেখা করলাম 5 বছর পর। 5 বছর পর, ইয়েস উই ডিড, হ্যাঁ আমরা করলাম। সিরাজ সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস। সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য চাইল্ডহুড ডেইজ? তোমার কি শৈশবের দিনগুলো মনে আছে? দ্যাট উই পাস টুগেদার, যেটা আমরা একসাথে পার করেছিলাম বা অতিক্রম করেছিলাম। বলছে অফকোর্স, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেইজ। আমি কখনোই ওই দিনগুলো ভুলবো না। নাও এ ডেইজ, এখন, মাই মাইন্ড অলওয়েজ লাইকস টু গো ব্যাক টু দ্য চাইল্ডহুড ডেজ। আমার মন সব সময় অতীতের দিনগুলোতে ফিরে যেতে চায়। নাও এ ডেজ, এখন, মাই মাইন্ড, আমার মন, অলওয়েজ লাইকস টু গো ব্যাক টু দ্য চাইল্ডহুড ডেজ। হাউ ইন্টারেস্টিং দোজ ডেজ ওয়ার। কত সুন্দর ছিল ওই দিনগুলো। কত সুন্দর ছিল ওই দিনগুলো। বলছে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডেজ? তোমার কি ওই দিনটা মনে আছে? ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডেজ উই ফ্লিউ অ্যাওয়ে ফ্রম স্কুল? অর্থাৎ তোমার কি ওই দিনটা মনে আছে আমরা স্কুল পলায়ন করেছিলাম? আমরা স্কুল পলায়ন করেছিলাম। এবার কি বলছে দেখেন, যে ইয়েস আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ। আমি কখনো ওই দিনটা ভুলবো না। ISH, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ। আমি কখনো ওই দিনটা ভুলবো না। ইফ ইট ইজ পসিবল, অর্থাৎ যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়, আই উড গো ব্যাক টু দ্য ডেজ অ্যাগেইন। আমি ওই দিনগুলোতে আবার ফিরে যেতে চাই। যদি সম্ভব হয়, আমি ওই দিনগুলোতে আবার ফিরে যেতে চাই। ভালোভাবে বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? এরপর দেখেন আমি কি বলছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। উই ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, মডালের নেগেটিভ সেন্টেন্স, যে আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না। উই অনলি ক্যান রিমেম্বার দ্য মেমোরিজ অফ পাস্ট ডেজ, আমরা শুধুমাত্র অতীতের স্মৃতিগুলোকে স্মরণ করতে পারি। উই অনলি ক্যান, উই অনলি ক্যান রিমেম্বার, জাস্ট একটা মিনিট, একটা মিনিট একটু ওয়েট করেন। জাস্ট ওয়েট আ মিনিট, একটু একটু। এবার বোঝার চেষ্টা করেন, দেখেন। কোথায় ছিলাম? যে উই ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না। উই অনলি ক্যান রিমেম্বার দ্য মেমোরিজ অফ পাস্ট ডেজ, আমরা শুধু অতীতের স্মৃতিগুলোকে স্মরণ করতে পারি। এবার বলছে যে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে, তোমার কি ওই দিনটা মনে আছে? উই ক্রসড সুইমিং দ্য সন্ধ্যা রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড, আমরা প্রথমবারের মতো সাঁতার কেটে সন্ধ্যা নদী পার হয়েছিলাম। বলছে ইয়েস স্টিল আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে। হ্যাঁ, আমি এখনো ওই দিনটাকে দেখতে পাচ্ছি। হোয়াইল উই রিচ দ্য মিড রিভার, যখন আমরা মাঝ নদীতে পৌঁছেছিলাম, আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড। FEEL, ফিলের পাস্ট ফর্ম কি? ফেল্ট। আমি খুবই ভয় পেয়েছিলাম। কি দেখে?
লুকিং অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, অর্থাৎ নদীর তীরটাকে দেখে। ইয়েস, ইউ লাইক টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার, তুমি মাঝ নদী থেকে ফিরে আসতে চেয়েছিলে, বাট আই ওয়াজ ডিটারমাইন্ড, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। ডিটারমাইন্ড মানে কি? কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম কিসের জন্য? টু ক্রস দ্য রিভার, নদীটা অতিক্রম করতে। অ্যান্ড ফাইনালি উই ক্রস দ্য রিভার, এবং অবশেষে আমরা নদীটা অতিক্রম করলাম। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। এবার কি বলছে যে, ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে, সিটিং অন দ্য স্যান্ড উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার, অর্থাৎ বালুর উপর বসে আমরা আমাদের নাম লিখেছিলাম। উই রোট আওয়ার নেমস অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার, আমরা আমাদের নাম লিখেছিলাম হাতের আঙ্গুল দিয়ে, তাই না? কি বলছে? উই রোট, আমরা লিখেছিলাম, আওয়ার নেম, আমাদের নাম, অন দ্য স্যান্ড, বালির উপর, উইথ ফিঙ্গার, আঙ্গুল দিয়ে। উই ফেল্ট, আমরা অনুভব করেছিলাম, লাইক উই কনকোয়ার্ড মেনি থিংস, যে আমরা অনেক কিছু জিতে নিয়েছি। কনকোয়ার্ড মানে কি? দেখেন, উইন মানে জেতা, বলি না, দে ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটা জিতেছে। বাট যদি অনেক কষ্ট করে কোনো কিছু জেতা হয়, কষ্টার্জিত কোনো জয়, যুদ্ধ করে কোনো জয়, সেই জায়গাটাতে আমার মূলত ইউজ করতে হয় কিসের জানেন? তখন আমার মূলত ব্যবহার করতে হয় আহ, কিসের কথা বললাম জানো? এই কনকোয়ার্ড শব্দটা, যারা যুদ্ধ করে যেতে, অনেক কষ্টে কোনো কিছু যেতে, সেই জায়গাটাতে। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করেন। আচ্ছা, এরপর দেখেন কি বলছে যে, ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি, তোমার কি ফিরে আসার জার্নিটা মনে আছে? ডু ইউ হ্যাভ, হ্যাভ মানে কি? এখানে থাকা বোঝাচ্ছে, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, কি ইন মাইন্ড, তোমার কি মনে আছে? ইন রিটার্ন জার্নি, ফিরে আসার জার্নি, উই মেড আ বোট উইথ ব্যানানা ট্রিজ, আমরা কলা গাছ দিয়ে একটা নৌকা তৈরি করেছিলাম। উই ক্রস দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্যাট বোট, আমরা নদীটা পার হয়েছিলাম ওই ওই কলার নৌকা বা কলার যে ভেলা সেটা চড়ে, মানে ফিরে এসেছিলাম যেটা। বলছে ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ, এখানে আই না, এটা ইট হবে, যে এটা ছিল আমার জীবনের সেরা একটা জার্নি। আই রোড মেনি ভেহিকলস, রাইড থেকে রোড, ঠিক আছে? তো কি বলছে? আই রোড মেনি ভেহিকলস লাইক বাইকস, কার, বাট আই ফেল্ট দ্য বেস্ট জয় দ্যাট ডে বাই রাইডিং বোট মেড বাই ব্যানানা ট্রিজ, কিন্তু আমি সেরা আনন্দ ওই দিন উপভোগ করেছিলাম ওই ইয়ে কি বলে, কলা গাছ দিয়ে বানানো নৌকাটা চড়ে। তো আমি আপনাদেরকে মূলত যে কথাটা বলতে চাচ্ছি, বা যেটা আমি আপনাদেরকে করতে বলবো, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেককেই এই জায়গাটা খুব ভালোভাবে ডেভেলপ করতে হবে, খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। ডেভেলপ করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে মানে কি? আমি আরো কিছু প্যাসেজ আপনাদেরকে পাঠিয়ে দিব, যে প্যাসেজগুলো আপনাদের আপনাদের নিজেদের পড়তে হবে। পড়ার পর অ্যাকচুয়াল সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে আইডেন্টিফাই করে মিনিংটা বের করা শিখতে হবে। আমি আবারও বলছি, এই কাজটা আপনারা একটু করে ফেলবেন। আমি আপনাদের দুই তিনটা প্যাসেজ দিয়ে দিব, দিলে এই প্যাসেজগুলো নিজেরা একটু রিডিং করার চেষ্টা করবেন, দেখবেন পারেন কিনা। এই জায়গাগুলোতে আসার জন্য যেগুলো পড়ানোর, যেটা বলছি আমি আপনাদের, টেন্স, মডাল, প্যাসিভ, সেমি মডাল, এই সমস্ত বিষয় কিন্তু আমি অলরেডি ডেসক্রাইব করেছি, অলরেডি পড়িয়েছি আপনাদের। তো এই জায়গাগুলো নিয়ে কনফিউশনের কোনো কিছু নেই। কনফিউশন থাকলে সেগুলো আমি দেখাবো। দেখেন, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা। ভাষা শিখতে গেলে নিজেকে কাজ করতে হয়, নিজের ব্রেনটাকে ডেভেলপ করাতে হবে, নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আপনি যদি আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে না পারেন, আপনি নিজে যদি কাজ না করতে পারেন, তাহলে আপনি কখনোই আহ এক্সপার্ট হতে পারবেন না। আমি এখন আপনাদের একটা কনভারসেশন দেখাই, এই কনভারসেশন গুলো আপনাদের নিজেদের একটু সলভ করার চেষ্টা করতে হবে, যে একটা সেন্টেন্স বা বাক্য বাংলায় দেখলে সেটা ইংলিশে কোন টেন্সের ভিতর যাবে, এটা আমি নিতে পারি কিনা বা বলতে পারি কিনা। ঠিক আছে, দেখেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই জায়গাটাতে, here you can see conversation number one. Try to understand here. Conversation number one. Just wait. The way দ্য ওয়ে আ গুড কনভারসেশনালিস্ট, আদর্শ কথোপকথনকারী হওয়ার উপায়, বলছে বি কর্শিয়াস, বিনয়ী হতে হবে, থিঙ্ক বিফোর ইউ স্পিক, কোনো কিছু বলার আগে ভাবতে হবে। এরপর কি বলছে দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বলছে বি ফ্লেক্সিবল, নমনীয় হতে হবে, বি চেয়ারফুল অ্যান্ড গুড হিউমোরড, হ্যাঁ, প্রসন্ন ও হাস্য পরিহাস প্রিয় থাকতে হবে। আহ, একটা minute।
বোঝার চেষ্টা করেন। এরপর বলছে যে উত্তম কথোপকথনের অভ্যাস করার সময় আমাদের কথাবার্তা বলার কিছু ভুল ত্রুটি সম্পর্কে সাবধান থাকতে হবে। যেমন ডোন্ট আর্গিউ আননেসেসারিলি, হ্যাঁ, ডোন্ট বি ইনসিনসিয়ার, ডোন্ট বি ডগমেটিক। ডগমেটিক মানে কি জানেন? মতান্ধ হওয়া। হ্যাঁ, অর্থাৎ কেউ একটা কথা বললো, আপনি না বুঝে তার সঙ্গে তার কথায় ইয়ে করলেন, সায় দিলেন যে হ্যাঁ হ্যাঁ ওইটাই ঠিক, ওইটাই ঠিক। ডোন্ট বি ইগোইস্ট, ডোন্ট বি মামলার। মামলার মানে বিড় বিড় করে কথা বলা। একটা বড় একটা ফর্মাল একটা কনভারসেশনে আপনি আছেন, সবার সঙ্গে কথা বলতে হবে, সেখানে যদি পার্টিকুলার কোনো পার্সনের সঙ্গে সবার সামনে যদি লুকায়ে কথা বলেন, গোপনে কথা বলেন, তাহলে তো সেটা হবে না। তো মানে খারাপ দেখায় সেটা। তো এই জায়গাগুলো বা এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার কথা বলা হচ্ছে ভালো একটা কনভারসেশনালিস্ট হওয়ার জন্য। তো এখানে আরেকটু দেখেন যে বিষয়গুলো দেওয়া আছে। আচ্ছা, আমি আপনাদের এই কনভারসেশনটা দেখাতে চাইনি, আমি আরেকটা দেখাতে চেয়েছিলাম, একটু ওয়েট করেন আমি দেখি সেটা আসতে পারি কিনা। এইটা, মানে এই কনভারসেশনটা আমি এই জন্য দেখাতে চাচ্ছি, এটা একটা ইজি কনভারসেশন, একটা সহজ কনভারসেশন। এবং এই কনভারসেশনটা দেখলেই আপনার মনে হবে যে আপনি পারবেন। আপনার কি মনে হবে? যে আপনি পারবেন। যেমন দেখেন, অতিথি এবং সবুজ, গেস্ট এবং আরেকটা ব্যক্তি হচ্ছে সবুজ, দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। অতিথি বলছে যে তোমার নাম কি? সবুজ বলছে আমার নাম সবুজ। বলছে তুমি কি করো? বলছে আমি পড়াশোনা করি। বলছে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? বলছে সপ্তম শ্রেণীতে। এরপর বলছে তুমি কোন স্কুলে পড়ো? তো বলছে যে ঢাকা মডেল স্কুল। বলছে এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? বোঝার চেষ্টা করেন। বলছে এই স্কুলে আমি 2 বছর ধরে পড়ছি, বা 2 বছর যাবত পড়ছি। বলছে তোমার বাড়ি থেকে স্কুল কত দূর? বলছে 2.5 মাইল। তোমার ক্লাস কখন শুরু হয়? 10টায়। তো এই যে বাংলা সেন্টেন্স গুলো আপনারা যেটা দেখছেন, এটা দেখে মনে হচ্ছে না এগুলো খুবই সহজ, খুবই ইজি, এটা চাইলেই করা যায়, করা সম্ভব, বা আপনারা এগুলোর অর্থ করতে পারবেন? সেন্টেন্স গুলো আহ দেখলে কি মনে হয় যে এগুলোর অর্থ করতে পারবেন বা করা যাবে, করা সম্ভব? পারবেন? নিজেরা একটু চেষ্টা করে দেখবেন, একটু চেষ্টা করে দেখবেন যে পারেন কিনা। কারণ এখানে অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, যেগুলোকে আমাদের মেনটেন করতে হবে। আমি এই কনভারসেশন গুলো আপনাদেরকে পাঠিয়ে দিব। তো আমি যদি এটা একটু বলি, যেমন দেখেন, অতিথি বলছে তোমার নাম কি? তাহলে এটা জাস্ট সিম্পল, হোয়াটস ইউর নেম বা হোয়াট ইজ ইউর নেম। বলছে আমার নাম সবুজ। বলছে তুমি কি করো সবুজ? তাহলে এটা কি করো বলতে দেখেন, আমরা অনেকেই এরকম লিখি যে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং এরকম বলি, বাট এইটার বাংলা অর্থ হচ্ছে তুমি কি করছো, মানে কি করতেছো, মানে এখন তুমি কোন কাজটা করতেছো, এরকম বোঝায়। ঠিক আছে, তাহলে তুমি কি করো এই কথাটার ইংলিশ হচ্ছে যে হোয়াট ডু ইউ ডু। কি হবে? হোয়াট ডু ইউ ডু সবুজ, হোয়াট ডু ইউ ডু। এর বাংলা অর্থ হচ্ছে হোয়াটস ইউর প্রফেশন, মানে এর যে অ্যাকচুয়াল মিনিং, সেই মিনিংটা হচ্ছে এরকম যে হোয়াটস ইউর প্রফেশন, তোমার পেশাটা কি, তোমার প্রফেশনটা কি, সেইটাকে আমার মেনটেন করতে হবে। ঠিক আছে। এরপর দেখেন, বলছে আমি পড়াশোনা করি, সো আই স্টাডি। দেখেন এই জায়গাটা আপনি দুই ভাবে বলতে পারেন। আপনি আই স্টাডি যদি বলেন, এই স্টাডি শব্দটা ভার্ব। আবার অনেকে এরকম বলে যে আই ডু স্টাডি, সেই ডু স্টাডিটাও কারেক্ট, তখন আমার এই ডুটা হয়ে যায় ভার্ব এবং এই স্টাডিটা একটা নাউন। আই ডু স্টাডি যখন আমি বলছি, ডুটা আমার ভার্ব, এবং এই যে স্টাডি যে ওয়ার্ডটা দেখছেন, এটাকে আমি কি বলছি? নাউন। এরপর দেখেন, অতিথি বলছে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? তাহলে আগে আমাকে টেন্স ধরতে হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে ইন্টারোগেটিভ করতে গেলে কিভাবে করতে হবে? ডু এর ব্যবহার করতে হয়। তাহলে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? তাহলে হুইচ ক্লাস, হুইচ ক্লাস ডু ইউ রিড বলতে পারেন, অথবা স্টাডি বলতে পারেন। স্টাডি বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। রিড মানে সার্টেন টাইম বা নির্দিষ্ট একটা সময়ে পড়াশোনা করা, এই জায়গাটাতে রিডের ব্যবহার হয়। আর স্টাডি বলতে আপনার অনেক দিন ধরে, অনেক দিন যাবত কোনো একটা জায়গায় পড়তে থাকা, অধ্যয়ন করা, যার অর্থটা হচ্ছে স্টাডি। তো আপনি স্টাডি ব্যবহার করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে বা বেশি পারফেক্ট হবে। তো কি বলছি দেখেন, যে হুইচ ক্লাস ডু ইউ স্টাডি আর হুইচ ক্লাস ডু ইউ রিড? ইন, স্টাডি ইন, এখানে একটা ইন প্রিপোজিশন আমার ইউজ করতে হবে। এখন দেখেন, আরেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন, ভালোভাবে এটাকে নেওয়ার চেষ্টা করতে হবে আপনাদেরকে, সবাইকে অনুরোধ করছি। সেটা হচ্ছে এই কথাটাকে কিন্তু অ্যামিজার্ড দিয়েও ডেসক্রাইব করে অনেকে, এবং করা যায়।
আমরা অনেকেই মনে করি যে অ্যাম ইজ আর শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, বাট না। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি এই যে ডু দিয়ে করলাম, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, ডুটা কেন দিলাম? আমার একটা প্রিন্সিপাল ভার্ব আছে যে স্টাডি, আমার এটা এখানে ভার্ব, এই জন্য আমি ডু দিচ্ছি। বাট এই কথাটাকে আমি কিন্তু এইভাবেও বলতে পারি যে হুইচ ক্লাস, কথাটা একটু বোঝেন, আর ইউ ইন, এর বাংলা অর্থ কি জানেন? তুমি কোন ক্লাসে আসো, তুমি কোন ক্লাসে আসো মানে তুমি কোন ক্লাসে পড়তেছো। এইভাবে কিন্তু যে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, এই এই সেন্টেন্সটা দিয়ে বলা যায় হুইচ ক্লাস আর ইউ ইন। অর্থাৎ এখানে আর ছাড়া কিন্তু আর কোনো ভার্ব নেই, জাস্ট বি ভার্বের একটা সেন্টেন্স, মানে সপ্তম শ্রেণীতে। অর্থাৎ এই কথাটা আপনি এরকম বলতে পারেন যে আই আই স্টাডি ইন ক্লাস 7, অথবা ইউ ক্যান সে দ্যাট আই অ্যাম ইন ক্লাস 7, আমি ক্লাস 7-এ পড়ি। সো এই এই অ্যামটা কিন্তু এখানে মেইন ভার্ব, এছাড়া আর কোনো ভার্ব নেই। এটা কিন্তু কন্টিনিউয়াস না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে হুইচ ক্লাস আর ইউ ইন, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাম ইজ আর যখন মেইন ভার্ব হিসেবে বসতেছে, ওইটা ছাড়া আর কোনো ভার্ব থাকতেছে না, তো ওটা মেইন ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস আর ইউ ইন, আই স্টাডি ইন ক্লাস 7, আর ইউ ক্যান সে দ্যাট আই এম ইন ক্লাস 7। আমার কথাটা কি বুঝতে পারছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু দুই ভাবে করা যায়, ডু দিয়েও করা যাচ্ছে এই জায়গাটাতে, এবং এই অ্যাম ইজ আর কেও মেইন ভার্ব হিসেবে করা যাচ্ছে, এবং ওটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। বুঝতে পারছেন কি বললাম? সবাইকে বলছি, Yes, sir. এই জায়গাগুলো বুঝতে হবে। আচ্ছা, এরপর দেখেন কি বলছে, তুমি কোন স্কুলে পড়ো। তাহলে এই সেন্টেন্স বা এই বাক্যটার ইংরেজি আমার কি হবে? হুইচ স্কুল, এখানেও আপনি ওই সেম ওয়েতে বলতে পারেন যে হুইচ স্কুল ডু ইউ স্টাডি, STUDY, ডু ইউ স্টাডি ইন, বা হুইচ স্কুল ডু ইউ রিড ইন, এরকম আপনি যে কোনো একটা বলতে পারেন। এরপর বলছে ঢাকা মডেল স্কুল। এই এই সেন্টেন্সটা কেউ বলতে পারবেন যে এটার ইংলিশ কি হবে? ভালোভাবে দেখেন, দুইটা বাক্য বলছে, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? বলছে এই স্কুলে আমি 2 বছর ধরে পড়ছি। তো এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এই সেন্টেন্সটা বা এই বাক্যটার ইংলিশ কি হবে? কে বলতে পারবেন? হু ক্যান সে দ্যাট? এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এই বাক্যটার ইংলিশ কি হবে? এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, ইংলিশে কি হবে? কেউ বলতে পারবে? Now we have to have a reading in this code. অর্থাৎ এটা কোন টেন্স, আমাকে টেন্স ধরা শিখতে হবে। দেখেন এই যে সেন্টেন্সটা আপনারা দেখলেন বা এই যে বাক্যটা আপনারা দেখছেন, এটা কিন্তু আমার মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। কথাটা বোঝেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? অনেক আগে থেকে শুরু হয়ে, অনেক আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি বললাম? অনেক আগে থেকে শুরু হয়ে, অর্থাৎ একটা কাজ কন্টিনিউয়াসলি চলতেছে, বাট পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইমকে এই জায়গাটাতে মেনশন করা হয়। অর্থাৎ কি বলছে বাক্যটা, যে এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এই সেন্টেন্সটা ইংলিশটা কেমন জানেন? ফর হাউ লং। ফর হাউ লং মানে কবে থেকে বলতে এখানে কত দিন ধরে, এরকম বোঝায়। ফর হাউ লং হ্যাভ you been? For how long have you been? STUDYING, studying in this school. For how long have you been studying in this school? এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো? For how long, then have, then you, then been প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, স্টাডিং ইন দিস স্কুল। বলছে আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি। তাহলে এই কথাটা আমার ইংলিশে কি হবে? আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি। আই হ্যাভ বিন studying in this school for 2 years. I have been studying in this school for 2 years. I have been studying in this school for 2 years. কথাটা বোঝেন? এটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। হ্যাঁ, এবার বলছে তোমার বাড়ি থেকে স্কুল কত দূর। দেখেন, আমাদের একটা কথা আমি আপনাদেরকে বলি, এই বাক্যটা অনেকে এরকম বলতে পারে যে হাউ ফার ইউর স্কুল ফ্রম ইউর হাউস, এরকম আমরা বলতে পারি না? কি বললাম বলেন তো? হাউ ফার ইউর স্কুল ফ্রম ইউর হাউস, বাড়ি থেকে স্কুল কত দূর। কিন্তু দেখেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে আমার বাংলা বাক্য দুই ভাবে হয়, একটা হচ্ছে ভার্ব যুক্ত, একটা হচ্ছে ভার্ব বিহীন। বোঝার চেষ্টা করেন, ইংলিশে কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। ইফ ইউ উড লাইক টু মেক এনি সেন্টেন্স, ইউ নিড আ ভার্ব, ইউ নিড আ পার্টিকুলার ভার্ব। তো এই জায়গাটা আপনাদেরকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে বাংলায় সব বাংলায় ভার্ব থাকে না।
ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্সেস। আমি যদি বাংলা এরকম একটা কথা বলি, তুমি এখন কোথায়, এটা ইংলিশে বলেন তো কি হবে? তুমি, ইউ, এখন, নাও, কোথায়, হোয়ার। তাহলে আমি যদি সাজায়ে বলি হোয়ার ইউ নাও, আমার কি সেন্টেন্সটা হলো? বাংলায় কিন্তু বলছি তুমি এখন কোথায়, বাট ইংলিশে কি হয় জানেন? যে হোয়ার, কথাটা বোঝেন, হোয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায়, হোয়ার আর ইউ নাও। এই আর যদি আমি না বসা, আমি বাংলায় কিন্তু এটা উচ্চারণ করিনি, বাট এটা যদি আমি না ইউজ করি আমার সেন্টেন্স হবে না, সেন্টেন্স ভুল। এখন আমি যদি বলি আমি বাড়িতে, তাহলে আমি ইংরেজি আই, বাড়িতে ইংরেজি হোম, এই দুটো বললেই কি আমার সেন্টেন্স হয়ে গেল? হয়নি। কিন্তু আমার কিন্তু বাংলায় বলছে আমি বাড়িতে, বাংলায় কোনো ভার্ব নেই, বাট ইংলিশে যখন ওটাকে আমি ট্রান্সলেট করবো আমাকে এইভাবে লিখতে হচ্ছে, আই অ্যাম অ্যাট হোম। এই অ্যামটা আমার ভার্ব, হোম একটা জায়গা, এর আগে প্রেপোজিশন ইউজ করতে হচ্ছে, অর্থাৎ আমি বাড়িতে, এটার ইংলিশ আই অ্যাম অ্যাট হোম। হোয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায়। অর্থাৎ সব বাংলা বাক্যে যে ভার্ব থাকে এরকম না। তো যে সমস্ত বাংলা বাক্যগুলোতে ভার্ব দেখা যায় না, ভার্ব থাকে না, সেগুলো যখন ইংলিশে ট্রান্সলেট করতে হয় বা চেঞ্জ করতে হয়, তখন আপনারা বি ভার্বকে নিতে হবে, বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে যদি আপনি ভার্ব নেই কিন্তু ভার্ব যদি না ইউজ করেন, তাহলে কিন্তু সেন্টেন্স হবে না, সম্পূর্ণ সেন্টেন্সটা আপনাদের ভুল হয়ে যাবে। তাহলে কি, তোমার বাড়ি থেকে স্কুল কত দূর, তাহলে হাউ লং, হাউ লং is your, sorry, how far, you can also say that, how far is your home from your home। এখানে হচ্ছে স্কুল, হাউ লং ইজ ইয়োর, হাউ ফার ইজ ইয়োর স্কুল ফ্রম ইয়োর হোম, তোমার বাড়ি থেকে স্কুল কত দূর। বলছে প্রায় 2.5 মাইল হবে। সো ইউ ক্যান সে দ্যাট, যে নেয়ার অ্যাবাউট 2.5 মাইল, নেয়ার অ্যাবাউট 2.5 মাইল, হ্যাঁ, আর অ্যারাউন্ড 2.5 মাইল, এইভাবে কথাটা বলা যায়। সো ইট উইল বি অ্যারাউন্ড 2.5 মাইল, মানে 2.5 মাইল যেটাকে বলবো। এবার বলছে তোমার ক্লাস কখন শুরু হয়। দেখেন এই বাক্যটা দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে when, WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব when does, এরপর your class start, কথাটা বোঝেন। when does your class start, when does your class start, তোমার ক্লাস কখন শুরু হয়। এখন কনভারসেশনের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করা বেটার, বাট এখানে যে বাংলাটা আপনি দেখছেন, এই বাংলাটা কিন্তু আসলে একটা প্যাসিভের সেন্টেন্স। সাবজেক্ট হচ্ছে ক্লাস, তোমার না, তুমি কোনো সাবজেক্ট না, তুমি একটা অ্যাডজেক্টিভ। সাবজেক্ট কিন্তু ক্লাস, তো ক্লাস কিন্তু নিজে নিজে শুরু হতে পারে না, কেউ একজন নেয়, যে নেয়, যার দ্বারা কাজটা হয়, তাকে এখানে মেনশন করে নেই। অর্থাৎ এটা যদি আমি অ্যাকচুয়াল ট্রান্সলেট করি, সেন্টেন্সটা এরকম হয় যে when is your class স্টার্টেড, STARTED, অর্থাৎ তোমার ক্লাস কখন শুরু হয়। এটার অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ যেটা, সেটা হচ্ছে when is your class started, am is আর প্লাস V3, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, when is your class started। কিন্তু কনভারসেশনে বা কমিউনিকেশনে প্যাসিভকে যতটা পারা যায় অ্যাভয়েড করতে হয়। প্যাসিভ সবসময় রিটেন ইংলিশে বেশি ব্যবহৃত হয়, স্পোকেনে প্যাসিভকে অ্যাভয়েড করে কথা বলার চেষ্টা করতে হয়। এই জন্য এই যে when is your class started, এইটা মূলত অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, বাট এটা না বলে যদি আপনারা এইটা বলেন যে when does your class start, it will be better, মানে এটা ভুল হবে না ওইভাবে, বাট গ্রামাটিক্যালি এই পরের যেটা আমি লিখলাম এটাই আমার কারেক্ট হয়। বাট আপনার স্পোকেন ইংলিশটা হচ্ছে আপনার অপোজিটে যে পার্সনটা থাকে তাকে আপনার কথাগুলো বোঝাতে পারলে হলো। তো এটাই মূলত স্পোকেন ইংলিশ, তো তাকে বোঝানোর ক্ষমতা বা ক্যাপাবিলিটিটা আপনাকে গেইন করতে হবে। তো তার জন্য আপনার প্যাসিভ মোর কমপ্লেক্স হয়ে যায়, এই জন্য অ্যাক্টিভ ব্যবহার করলে সেটা সহজে অন্যজন বুঝতে পারে। হ্যাঁ, বলছে সকাল 10টায়, তাহলে at 10 o'clock or 10 AM। এরপর দেখেন এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে তুমি বাসা থেকে কখন বের হও। তাহলে ডু ইউ when do you go out from home, কি বলতে পারি, when বা ডু ইউ go out from from হোম, তুমি বাসা থেকে কখন বের হও। বলছে আমি তো হেঁটে যাই না, এটার ইংলিশ কি জানেন? দেখেন, আই ডোন্ট গো, আই ডোন্ট গো অন ফুট। এক মিনিট একটু। কি বলছে বোঝার চেষ্টা করেন, যে
আমি তো হেঁটে যাই না, আই ডোন্ট গো অন ফুট। বলছে তবে কি তুমি বাসে যাও? সো বাট ডু ইউ গো বাই বাস? কি বলছে? ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ গো বাই বাস, তুমি কি বাসে যাও? বলছে হ্যাঁ, ইয়েস। এবার বলছে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? এই জায়গাটায় দেখেন অনেকে বলে এরকম যে হাউ মেনি স্টুডেন্টস ডু ইউ হ্যাভ ইন ইউর স্কুল। আমরা জানি যে হ্যাভ মানে আছে, কিন্তু না, কোন একটা হ্যাভ মানে আছে, কিন্তু এটা কোন আছে বোঝায় জানেন? কারো অধিকারে কোনো কিছু আছে বা কারো মালিকানায় কোনো কিছু আছে। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার, তার একটা বাড়ি আছে, হি হ্যাজ আ হাউস। এইখানে হ্যাভ হ্যাজ এর ব্যবহার হয়। বাট একটা জায়গায় কোনো কিছু আছে, কোন একটা প্লেস বা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্বকে বোঝানোর জন্য আমার মূলত যেটার ব্যবহার হয় সেটা হচ্ছে ইট বা দেয়ারে। অর্থাৎ ইট বা দেয়ার, এইটার উপর একটা আলাদা লেসন আমার এখানে আছে, আমি আপনাদেরকে দেখাবো। দেখালে আপনারা সেটা বুঝতে পারবেন। ভালোভাবে ডেভেলপ করতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে। মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন আমার কথাগুলো। সেটা হচ্ছে, খুব ভালোভাবে নিবেন, হ্যাঁ। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্বকে মেনশন করে। যেমন আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। আমাদের গ্রামে একটা নদী আছে, দেয়ার ইজ আ ভিলেজ ইন আওয়ার ভিলেজ। তো তোমার স্কুলে কতজন? স্কুল, দ্যাট ইজ দ্য প্লেস, সো হাউ মেনি স্টুডেন্টস, আমার কোশ্চেনটা কি হবে? হাউ মেনি, ইউডিইএনটি, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইওর স্কুল? তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইওর স্কুল? ইউ ক্যান সে দ্যাট যে অ্যারাউন্ড 900। অ্যারাউন্ড 900। তোমার কোন বিষয় সবচেয়ে ভালো লাগে? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট? আই লাইক হিস্ট্রি মোস্টলি। তোমার প্রিয় খেলা কোনটি? হুইচ ইজ ইউর ফেভারিট গেম? ফুটবল ইজ মাই ফেভারিট গেম। ওকে। সো এখন দেখেন, মে ইউ লিভ লং, দীর্ঘজীবী হও। এখন দেখেন এই যে সেন্টেন্স গুলোর কথা আমি বললাম, এগুলো অনেক সিম্পল মনে হতে পারে, বাট বাংলা থেকে ইংলিশে আপনারা একটা কনভার্সেশন করতে যান, একটা কনভার্সেশন ডেভেলপ করতে যান বা কনভার্ট করতে যান, দেখবেন বিভিন্ন জায়গায় আপনি প্রবলেম ফেস করছেন। এইটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আপনারা মূলত কোন জায়গাগুলোতে প্রবলেম ফেস করছেন, কোথায় মেইনলি সমস্যাটা হচ্ছে। এইটা যদি ফাইন্ড আউট করতে পারেন, সেটাকে নোট করবেন যে আমি এই কনভার্সেশন গুলো আমি পাঠিয়ে দিব আপনাদের, এই ক্লাসটা নিচ্ছি না, ক্লাসের পরে আমি পাঠিয়ে দিব। এই কনভারসেশন গুলো যদি আপনারা ফাইন্ড আউট করতে পারেন, এবং রিডিং প্যাসেজ দিব যেগুলো আপনাদেরকে একটু নিজেদের চর্চা করতে হবে। তারপর যেখানে যে ভুলটা হবে আমি নেক্সট ক্লাসে সবকিছু ধরাই দিব, বাট আগে আপনাদেরকে থিঙ্কিং করতে হবে। আমি এই কনভারসেশনটা পড়তেছি, এই জায়গাটা পারতেছি না, তাহলে আমার এই জায়গাটায় সমস্যা আছে। টেন্সের সমস্যা, মডালের সমস্যা, প্যাসিভের সমস্যা। সেই রিলেটেড যে ক্লাসটা আছে, আমি পরপর প্রিভিয়াস যে ক্লাসগুলো নিয়েছি সেই রিলেটেড যে ক্লাসটা আছে, ওই ক্লাসটা আপনি দেখেন বা আমাকে ইনবক্সে নক করেন, আমি ফ্রি থাকবো, সমস্যা নেই। আমাকে ইনবক্সে নক করে আমার কাছে শোনার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, বাট আমি কিছু কনভারসেশন এবং রিডিং রিডিং প্যাসেজ পাঠিয়ে দিলে আপনারা যেন এটা পড়েন। পড়বেন তো? আমি কি বললাম বুঝতে পারছেন? একটু প্র্যাকটিস করতে হবে। Allah. এবং আমি সবসময় থাকবো আপনাদের সাথে, আমি অলওয়েজ থাকবো। আপনারা অলওয়েজ সাপোর্ট পাবেন। জাস্ট নিজেরা একটু কাজ করার চেষ্টা করবেন, কারণ এই আর সামনের 2টা দিন আমাকে একটু অফ রাখতে হবে। উম, আহ, আহ, এই শারদীয় দুর্গা উৎসবের জন্য আমার আগামীকাল, আগামী পরশু দিন, অর্থাৎ শুক্র শনি রবি, সোমবারটাও অফ থাকবে, বা সোমবার আমি ক্লাস নিতে পারি, না পারলে মঙ্গলবার থেকে শিওর আপনাদের ক্লাসটা শুরু হবে। ঠিক আছে? আহ এটা হচ্ছে মেইন কথা। তো ভালো থাকেন সবাই। দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর আমি এগুলো পাঠিয়ে দিলে একটু করবেন। আর আপনারা যে যে কনভার্সেশন গ্রুপে আছেন, যে যে কনভার্সেশন গ্রুপে নেই, যারা নেই আমি অ্যাড করে দিব, যারা আছেন তাদের সঙ্গে আমি ওই জায়গাটাতে আমি ওই বিষয়গুলো সলভ করে দিব। আপনাদের যার যার প্রবলেম গুলো থাকবে এখানে সলভ করে দিব। এবং আপনাদের যাদের, আমি আবারও বলছি, যারা পরবর্তী মাসের কোর্স ফি কমপ্লিট করেননি, একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি সবাইকে একসঙ্গে ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করে নিব এবং পার্সোনাল সেশনগুলোতে অ্যাড করে নিতে পারবো। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।